সারা বাংলাদেশের এইচএসসি 26 ব্যাচের মাথায় এখন একটা টেনশন ভাই, উইকলি এক্সামে উদ্ভাসের উইকলি এক্সামে ভালো করবো কেমন। সামনেই আমাদের উইকলি 1 আসতেছে। আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি আমার সামনে এই মুহূর্তে শুক্র শনিবারের মতো একটা টাইম পাওয়া যাচ্ছে। সো ভিডিওতে কথা বাড়াবো না, কারণ প্রত্যেকটা টপিকেরই তোমার উত্তর দরকার। এগুলোর উপরে তোমার উইকলি রেজাল্ট ডিপেন্ড করে, মোর ওভার অ্যাডমিশনের রেজাল্ট অনেক বেশি ডিপেন্ড করে। সো প্রত্যেকটা টপিক নিয়ে আমরা কথাবার্তা বলবো। তোমার যেহেতু প্রত্যেকটা টপিক একটু হলেও সময় যাবে, আমি কথা না বাড়ায় এক্ষুনি চলে যাবো আমাদের মেইন ভিডিওতে। তো প্রথমে যে জিনিসটা নিয়ে আমরা কথাবার্তা বলবো সেটা হচ্ছে ভাই, উদ্ভাসের উইকলি এক্সামের র্যাঙ্ক কি ম্যাটার করে নাকি, ডাজ র্যাঙ্ক ম্যাটার? এক কথায় যদি উত্তর শুনতে চাও ভাই, অনেক ক্ষেত্রে করে, অনেক ক্ষেত্রে করে না। আমি এই কথাটা বলার কে, কারণ আমার প্রথম উইকলি এক্সামের র্যাঙ্ক ছিল 3000-এর বাইরে, এবং আমার জাস্ট 4-5টা উইকলি এক্সামের পরে আমার স্টোরিটা বেশ পপুলার, অনেকেই জানে। আমি কিন্তু টপ 30-তে গেছিলাম সেন্ট্রালি। আমার ক্ষেত্রে আমি যদি আমার ব্যক্তিগত স্টোরি এখানে আমি বলতে চাই, যখন প্রথমবার 3000-এর বাইরের র্যাঙ্ক আমার আসছিল, এটা আমি যদি সত্যবাদী হই, আমাকে বলতেই হবে যে আই ফেল্ট আ লট ডিপ্রেসড। বাসায় কথা শুনছি, আশপাশে এমন অনেককে আমার আগে যেতে দেখছি, যেটা আমি মনে হয়েছে তখন ছোট মানুষ হিসেবে এটা সহ্য করার ক্যাপাবিলিটি আমার ছিল না। এবং তখন একটা এক্সাম দিয়ে আমার কাছে পুরো ছিন্ন বিচ্ছিন্ন লাগতেছিল নিজেকে, যে কত প্ল্যান করে আসছি যে বুয়েট বা ঢাবিতে যাব, সেখানে এসে আমার প্রথম এক্সামের র্যাঙ্কই আসলো 3000-এর বাইরে। সো র্যাঙ্ক সত্যি কথা বলতে গেলে খুব যে ম্যাটার করে তা না, কিন্তু এটা আমাদেরকে মেন্টালি সিক বানায় ফেলে। দ্যাটস ওয়াই র্যাঙ্ক ম্যাটার করে না, এই জন্যই তোমরা ভিডিওটা দেখতেছো। আমরা সবাই চাই উদ্ভাসের উইকলিতে অ্যাটলিস্ট যেন আমাদের টপ 500-এর মধ্যে হইলেও একটা র্যাঙ্ক বা একটা সিট আসে, এইটা আমরা মেকশোর করতে চাই। সো র্যাঙ্ক ম্যাটার করে কি করে না? আমি বলবো ভাই, র্যাঙ্ক ম্যাটার করে। কারণ 10টা এক্সাম যদি আমার ভালো হয়, 11তম এক্সামটা ভালো হওয়ারই কথা। আর আমি যখন ভিডিও বানাচ্ছি আমাদের হাতে সময় আছে, সো আমার খারাপ করার কোনো কারণ আসলে থাকে না। সো এটার উত্তর করা শেষ, এটার উত্তর দেওয়া শেষ। এবার সেকেন্ড যে জিনিসটা নিয়ে আমি কথাবার্তা বলবো, যে একটু আগে আমি গল্পের মধ্যে বলে ফেলছি যে আমার হচ্ছে র্যাঙ্ক 3000 ছিল, ওইখান থেকে জাস্ট 4-5টা এক্সামের মাধ্যমে 4-5টা এক্সামের পরেই আমার র্যাঙ্ক চলে আসছিল টপ 30-তে। এইটা কিভাবে হয়েছে? প্রথমে একটা মাইন্ডসেট আমাকে ঢুকাইতে হবে মাথার ভিতরে, সেটা হচ্ছে ইউ ভার্সেস ইউ। অ্যাডমিশন টেস্টে পৃথিবীর কে কি করে আসলো, এই জিনিসটা খুব একটা ম্যাটার করে না। অ্যাডমিশন টেস্টে সব থেকে বেশি যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে তুমি কি তোমার নিজের বেস্ট ভার্সনকে বিট করতে পারতেছো কিনা। অর্থাৎ আমার যখন প্রথম উইকলিতে র্যাঙ্ক খারাপ আসলো, আমি কিন্তু অনেকবার চিন্তা করে দেখছি যে আমার প্রিপারেশনে গাফলতি ছিল না, আমি কিভাবে প্রিপারেশন নিয়েছি সেটাতে গাফলতি ছিল, আমার সিদ্ধান্তে প্রবলেম ছিল। এরপর থেকে আমি চিন্তা করছি যে আমি যতটুকু পারি, যা জানি, সেইটার যদি বেস্টটুকু আমি দিয়ে আসতে পারি, আমার এই অ্যাডমিশন সিজনে আমার নিজের একটা জায়গা হবেই। কথাটা আরেকবার শোনো, এবং এটা এই ভিডিওর থ্রুতে আমি চাই, দিস ইজ দ্য লাস্ট ভিডিও, এটা নিয়ে তোমার মাথায় এটা ঢুকাও যে তুমি যদি তোমার নিজের বেস্ট ভার্সনকে বিট করে আসতে পারো, অর্থাৎ অন্য কেউ তোমার কম্পিটিটর না, নিজেকে যদি নিজে হারাইতে পারো, এই অ্যাডমিশন সিজনে এই অ্যাডমিশন টেস্টে তোমার একটা জায়গা হবেই। সেটা উইকলি হোক বা যাই হোক না কেন, মেইন এক্সাম হোক না কেন, জায়গা হবেই। সো প্রথম মাইন্ডসেট এটা, যে তুমি এখানে অমুক তমুক কাউকে কাটাইতে যাচ্ছ না, ওইটা একটা বাই প্রোডাক্ট, ওইটা এমনিই হবে। থিং ইজ, তুমি চিন্তা করবে তুমি তোমাকে কাটাইতে পারতেছো কিনা। অর্থাৎ তুমি এক্সামে একটা সিঙ্গেল সিলি মিস্টেক করবে না। এটা হবেই সিলি মিস্টেক, ভুল হওয়াটা খুবই ন্যাচারাল একটা জিনিস, বাট আমার মাথায় থাকতে হবে যে আমি চেষ্টা করব যেন ভুল না হয়। অর্থাৎ তুমি যা জানো সেইটা যেন অ্যাটলিস্ট ওইখানে দিয়ে আসতে পারো, এই মাইন্ডসেটটা নিয়ে যেতে হবে। এবং তোমার পুরো মাইন্ডসেটের মেইন থিমটাই থাকবে যে ইউ আর বিটিং ইউর সেলফ, নোবডি এলস। কে কী করলে এটা মাথায় আসে না, সেটা হচ্ছে মাইন্ডসেট 1। মাইন্ডসেট 1-এ আমার যেটা হইলো যে আমার র্যাঙ্ক 3000+ থেকে সেই র্যাঙ্কটা সেকেন্ড উইকলিতেই আমার র্যাঙ্কটা কিন্তু 1200 রেঞ্জে চলে আসছিল সেন্ট্রালে। সো অনেকে হয়তো ভাবতেছো যে 1200 র্যাঙ্ক হয়তো অনেক বড় কিছু না। অফকোর্স হয়তো অনেক বড় কিছু না, কিন্তু এখানে তোমাকে বুঝতে হবে তুমি কত হাজার মানুষের সাথে কম্পিট করতেছো, এবং 3000 কিন্তু বাজে র্যাঙ্ক। ওইখান থেকে 1200 ড্রপটা কিন্তু এতটা ইজি ছিল না। এইটা করার ক্ষেত্রে আমার মাইন্ডসেট যেমন ম্যাটার করছে, আর একটা জিনিস খুব বেশি ম্যাটার করছে, সেটা হচ্ছে রান মেথড। এই জিনিসটার সাথে আমাদের একটা ছোট্ট রুল আছে, যেটাকে আমরা 30 সেকেন্ড রুল বলি। এই জিনিসটা তোমরা অনেকে ক্লিয়ার না। আমি এই ভিডিওতে এই জিনিসটা সব থেকে বেশি বিশ্লেষণ করে বলবো, মানে আমি এর আগের ভিডিওতে এতটা ব্যাখ্যা করি নাই।
সো তোমার টার্গেট থাকবে এই ভিডিওতে এখন রান মেথড নিয়ে যা যা বলবো এটা মাথার মধ্যে ঢুকাও, কারণ এটা তোমার ডিরেক্ট বুয়েট বা ঢাবির এক্সামে সরাসরি কাজে লাগবে। সো এখন থেকে শুরু করতেছে ভাই, এই পয়েন্টটা, এই জায়গাটা একটা সিঙ্গেল সেকেন্ডও যেন মিস না হয়। রান মেথড আমি বড় করে শিরোনাম দিচ্ছি যেন তুমি এই জিনিসটা বারবার দেখতে পারো ভুলে গেলে। রান মেথড, তার সাথে হচ্ছে 30 সেকেন্ড রুল। তো প্রথমত একটা জিনিস আমি তোমাকে একটা ভবিষ্যৎবাণী করি, তুমি এই প্রবলেমটা পাবা। তুমি দেখবা উইকলি এক্সাম দিয়ে আসলে তুমি এসে দেখবা যে অপূর্ব দাদা রিসেন্টলি একটা ভিডিওতে এই কথাটা বলছে যে তুমি বাসায় এসে দেখবা এরকম অজস্র কোশ্চেন ছিল যেগুলো তুমি পারতা, কিন্তু পরীক্ষার হলে এটার চেহারাও দেখতে পারো নাই। অর্থাৎ তুমি চেহারা দেখতে না পারার রিজন কি? চেহারা দেখতে না পারার মেইন রিজন হচ্ছে তুমি ওই পর্যন্ত আসার আগে এমন অনেক ম্যাথে অজস্র উল্টাপাল্টা সময় নষ্ট করছো যেটা দরকার ছিল না। কারণ তুমি যেই ম্যাথ নিয়ে গেজাচ্ছ ওই ম্যাথের নাম্বারও হয়তো 10, যেটা তুমি এমনিই পারতা ওইটারও কিন্তু 10। সো হুদয় একটা গেজায় নাম্বার পাইলে না, আর একটা এমনি নাম্বার পাইতা। সো আমাকে চিন্তা করতে হবে আমি স্কিপ করতে পারি কিনা। স্কিপ, এখন এই স্কিপ বলাটা অনেক সহজ ভাই। তুমি দেখবা অ্যাডমিশন টেস্ট শেষ হয়ে যাবে, বাট মানুষ এই স্কিপ করার ট্যাকটিক নিয়ে ভিডিও বানাইতেই থাকবে, কারণ এটা সলভ করতে পারে না। বাট তোমাকে আমি আজকে একটা সিঙ্গেল ট্যাকটিক বলবো, এটা একবার দেখলে তোমার এই স্কিপ কেমনে করবো, অ্যাডমিশন টেস্টে স্কিপ করার মেন্টালিটি কেমনে তৈরি করবো, এটা নিয়ে আর কোনো ভিডিও দেখা লাগবে না। সেটা কি? 30 সেকেন্ড রুল। সো একদম সিম্পল, এটা এমসিকিউ হইতে পারে, রিটার্নও হইতে পারে। জাস্ট আমাকে এখানে কোশ্চেনটা দেওয়া আছে, আমাকে সুন্দর মতো এখানে কোশ্চেনটা দেওয়া আছে, এর নিচে আমাকে একটা উত্তরের জায়গা দিছে। তো যদি আমার এটা রিটার্ন হয় তাহলে আমার হয়তো এখানে যদি আমার এটা রিটার্ন হয় তাহলে আমার এখানে হয়তো 3 আঙ্গুলের মতো একটা জায়গা আছে। এমসিকিউ হইলে এখানে 4-5টা অপশন দেওয়া আছে। এই হচ্ছে ধরো তোমার রিটার্নের জায়গাটা। আমি যে ধরে নিচ্ছি রিটার্নারটা দেখাই, তো এখানে তোমার কোশ্চেন দেওয়া আছে যে একটা বল এত মিটার উপর থেকে পড়ে, এত বেগে পড়ে, এত সেকেন্ড ধরে পড়ে। তো এখানে বিভিন্ন ডাটা দেওয়া আছে। ফার্স্ট গ্লেন্সে একদম আমার সাথে সাথে ভিডিওতে আমি যেরকম চিন্তা করছি সেভাবে করতে হবে, নাহলে বুঝবা না। ফার্স্ট গ্লেন্সে তুমি দেখলে বুঝবা কোশ্চেনে কিছুই বুঝি না। কোশ্চেন বোঝার দরকার নাই, কোশ্চেন এখনও বোঝার দরকার নাই। এটা অ্যাডমিশন টেস্ট, এটা ফাইজলামি না। সো তুমি এই কোশ্চেন দেখলেই বোঝা যাবা এত ঠান্ডা রুমে তুমি নাই। তোমার রুম টেম্পারেচার 25 হইলেও ওই যেখানে পরীক্ষা দিবা তোমার মেন্টাল প্রেশারের কারণে টেম্পারেচার মনে হবে 100-র উপরে। সো তুমি কোশ্চেন বুঝবা না। ট্যাকটিকটা কি? আমাকে বলছে এত মিটার উঁচু থেকে, আমি কিচ্ছু বুঝে নাই, খালি দেখছি এত মিটার উঁচু থেকে, সুন্দর মতো এক কোনায় h = এত মিটার, এত আদি বেগে। ওকে, সো আমি v0 = এত একক সহ লিখে ফেলবা ভাই, এটা মাথায় রাখবা, একক সহ। যদি তুমি বুঝো যে এসআইতে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেটারে সরাসরি এসআইতে কনভার্ট করে ফেলে বসাবা। এটা ক্যালকুলেটারের বেসিক ক্যালকুলেশন আমরা তোমাদেরকে শিখাই দেবো, সহজ ব্যাপার, কোনো অপশন শেখা লাগবে না, নিজেই করতে পারবা। সো এটাকে এসআইতে নেওয়ার ট্রাই করবা, তাহলে কি হবে ভাই, ডাটাগুলো খুব ইজি হবে, তোমার ভুল হওয়ার কোনো চান্স নেই। মাথায় রেখো, যদি তুমি এখানে সেন্টিমিটার/সেকেন্ড লেখো, মানুষ তো ভাই, আবার দিচ্ছ পরীক্ষা, আবার অ্যাডমিশন টেস্ট, সো দেখবা করার সময় ভুলে ডাটাটা নিয়ে ফেলছো, ভুল হয়েছে, সো দরকার নেই। ঠিক আছে, ডাটা দেওয়া আছে, আরও মনে করো টি দেওয়া আছে। ফাইনালি আমার কাছে বলছে যে তার শেষ বেগ কত, আমার শেষ বেগ কত। তো এতটুকু ডাটা আমি সাথে সাথে তুলে ফেলবো। আমি কিন্তু কোশ্চেনের আগা মাথা এখনো কিচ্ছু বুঝি নেই। বুঝো কোশ্চেনে কি বলছে, সহজ কোশ্চেন বলতেছে, কিন্তু স্টিল আমি কিছুই বুঝি নেই। তোলার পরে সুন্দর মতো এটাকে চাপাই নিয়ে কলম দিয়ে একটা দাগ দিয়ে দেবো, শেষ। এইবার এই জিনিসটা তুলতে আমার কত সেকেন্ড লাগবে খেয়াল করো প্লিজ, এই জায়গাটা প্লিজ বুঝা যাও ভাই। অ্যাডমিশন আর একটা ভিডিও দেখো না, বাট এই থিওরিটা বুঝে যাও, তুমি সারা জীবন নিজেকে থ্যাঙ্কস জানাবা। এই জায়গাটা তুলতে তোমার কত সেকেন্ড লাগবে আমি বলতেছি না, তোমার বুঝতে হবে, বুঝার কোনো দরকার নাই, তুমি জাস্ট তুলছো। কয় সেকেন্ড লাগবে? 15 সেকেন্ড অ্যাট বেস্ট, 15 সেকেন্ড। এমসিকিউতে কী করবো সেটাও বলতেছি, কত সেকেন্ড লাগবে? 15 সেকেন্ড লাগবে। এর বেশি কে লাগবে? এর বেশি লাগার কিন্তু কথা না। 15 সেকেন্ডে তুলছো। এবার আরেকটা সিদ্ধান্ত নিবা, এটার জন্য তোমাকে টাইম দিলাম আমি 15 সেকেন্ড। সেটা কি? এই ডাটা দিয়ে ভি এর ভ্যালুকে বের করতে পারবা কিনা। অর্থাৎ দেখো আমি কিন্তু এখনো কোশ্চেন বুঝি নাই, কিন্তু আমার ব্রেন কিন্তু খেলা শুরু করছে, আচ্ছা ভি বের করতে বলছে, তো ফর্মুলায় ফেলাইলে কি বের করতে পারবো কিনা। সেই কারণ তোমার সামনে এখন ডাটা আসা শুরু করছে, তো তুমি বুঝতে পারতেছো যে আমি এখন রান্নাটা কি করবো, কারণ তোমার সামনে উপকরণটা রেডি হয়েছে। কোশ্চেন কিন্তু আমি এখনো বোঝার ট্রাই করি নাই, আমি জাস্ট এটা তোলার কারণে বুঝছি। সো 15 সেকেন্ড আমার প্রশ্ন ডাটা তুলতে লাগছে, আর 15 সেকেন্ড লাগছে সিদ্ধান্ত নিতে যে এটাকে আমি পারি নাকি পারি না। এই তোমার টোটাল 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডের মধ্যে যদি তুমি বুঝো এটার উত্তর করতে পারবা, তাহলে ভাই এখান থেকে লেখা শুরু করো, ঠিক আছে?
30 সেকেন্ড চলে গেছে, আমি বুঝছি উত্তরটা পারবো না, তাহলে বস লেখার কোনো দরকার নেই, জায়গাটা স্কিপ করে চলে যাও, এটা তোমার স্কিপের জন্য, পরের রানে এসে বোঝা যাবে। সিম্পল, বুঝছো? এক লাইনে বুঝছো? 30 সেকেন্ডের সিদ্ধান্ত, 30 সেকেন্ডের সিদ্ধান্ত। এমসিকিউর ক্ষেত্রে কি করবো ভাই? এমসিকিউর ক্ষেত্রে তো আমার এরকম লেখার জায়গা নেই, কোনো সমস্যা নেই। এমসিকিউর ক্ষেত্রে ভাই যত লেখা থাকে কোশ্চেনে, যে কোশ্চেনে দাগ দিবা নাই দিবা না, কিচ্ছু হয় না, দাগাবা, কোনো প্রবলেম হয় না। আমি নিজে দাগাইছি ভাই, আমার সব বন্ধু বান্ধব দাগাইছে, ইটস নট আ থিং, নট আ প্রবলেম। সো আমার একইভাবে এখানে এইচ দেওয়া ছিল, আমি ছোট্ট করে এইচ লিখলাম, আমার ভি নট দেওয়া ছিল, এই মানে কোশ্চেনের উপরেই দাগাচ্ছি কিন্তু, কাজ আমাকে নিচে জায়গা দেয় নাই বস। ভি নট দিলাম, টি দিলাম, লাস্টে দেখলাম এখানে ভি চাইছে। এই ডাটাগুলো দেখে আমার কিন্তু নিচে জায়গা নাই, নিচে তো অপশন, এই ডাটাগুলো দেখে আমি কি উত্তর করতে পারবো? ডাটা তুলতে 15 সেকেন্ড, সিদ্ধান্ত নিতে 15 সেকেন্ড, যদি উত্তর করতে পারি সুন্দর মতো, ভুল যেন না হয় এইভাবে উত্তরটা করব, কারণ এই জিনিসটা ছাড়া যাবে না, যেহেতু পারতেছি, ভুল করা যাবে না। সো তাহলে উত্তর করব। যদি না পারি 15 সেকেন্ডের সিদ্ধান্তে আমাকে বুঝতে হবে, না পারলে স্কিপ। এইটা হচ্ছে আমার রান 1, এটা হচ্ছে আমার রান 1। অনেক বিশাল জিনিস বুঝা ফেলাইছে এটুকু যদি বুঝো। প্রথম রানে তুমি সিম্পলি দেখবা আমি ডাটা তুলতেছি, এবং খেয়াল করো, তুমি বুঝো, তুমি কিন্তু প্রশ্ন বুঝে সিদ্ধান্ত নিচ্ছ না। আবার বুঝো 30 সেকেন্ড রুলটা মানে কি, বুঝো, প্লিজ বুঝো, আবারও বলতেছি, তুমি কিন্তু প্রশ্ন বুঝা সিদ্ধান্ত নিচ্ছ না যে উত্তর করবে কি করবো না, তুমি ডেটা তুলে সিদ্ধান্ত নিচ্ছ। কারণ আমি ধরে নিচ্ছি পরীক্ষার হলে মাথা কাজ করবে না, তবে ডাটা তুলে সিদ্ধান্ত নিচ্ছি, রবটের মতো আর কি, ডাটা তুলবো ছাড়বো। ডাটা তুলে যেহেতু সিদ্ধান্ত নিচ্ছি, তাহলে কিন্তু তোমার যদি পরীক্ষার হলে, জাস্ট আমি এখন বুয়েটের কথা চিন্তা করি, ধরো 60টা কোশ্চেন ছিল রিটেন, তাহলে প্রথম রানে তোমার কিন্তু 60টা কোশ্চেনের ডাটা তোলা হয়ে গেছে। উত্তর হয়েছে কি হয় নাই জানি না, বাট 60টা কোশ্চেনের অ্যাটলিস্ট ডাটা তোলা হয়ে গেছে রান 1-এ। কেন? কারণ ডাটা না তুলে তুমি স্কিপ করছো কেমনে? প্রথম যে কাজটা হইলো, খেয়াল করে দেখো, এই ডাটা তুলতে তোমার খুব বেশি সময় লাগবে না, মানে তুমি পারলে তো উত্তর করতেছো, এই পুরা জিনিসটা কম্বিনেশন করে, যে ধরো যেটা পারি উত্তর করবো, যেটা পারি না চলে যাচ্ছি, এই পুরা জিনিস মিলায় তোমার লাইফ থেকে ভাই এক্সাম হলে প্রথম রানে যদি তোমাকে বুয়েট হচ্ছে 3 ঘন্টা দিয়ে থাকে, বড় জোর গেলে ভাই 1 থেকে 1.5 ঘন্টা টাইম যাবে, হুইচ ইজ নাথিং কম্পেয়ার টু টোটাল এক্সামে তোমাকে কিরকম টাইম দিচ্ছে। ক্লিয়ার? সো তোমার কিন্তু এবার পুরো ডাটা তোলা শেষ। এটা ছিল রান 1। মেজরিটি কেসে দেখবা যে তুমি এই প্রথম রানে কোশ্চেনের অ্যাটলিস্ট 30% উত্তর করে ফেলছো, 30% উত্তর করে ফেলছো। এটা প্রতিবার ঘটবে। 30% কিন্তু কম নাম্বার না, বুয়েটের কাট অফ মার্কসে থেকে 50, প্রথম রানে 30%। এটা ছিল রান 1। এবার আমি যখন রান 2-তে আসছি, অর্থাৎ আবার শুরু থেকে চলে গেছি, এবার দেখো আমার কিন্তু এই 30 সেকেন্ড আর লাগতেছে না, কারণ আমার ডাটা অলরেডি তোলা। এবার আমি অ্যাটেম্প্ট করব যেগুলো ফাঁকা আছে বা যেগুলো আংশিক করে আসছে, যে এই পর্যন্ত করছিলাম আমার মিলাইতে পারি নাই, এবার আমি দেখবো এইগুলো পারি কিনা। এটা রান 2। রান 2 দিবা, রান 2 দিলে তুমি দেখবা এই 30%-এর সাথে আরও অটোমেটিক্যালি 20% অ্যাড হয়ে গেছে। রান 2-তে তুমি প্রায় 50% কোশ্চেন উত্তর করে ফেলছো। 2টা রান দিতে পারলে, এটা বল একদম উদ্ভাসের ভাইরা বলতে থাকে, এটা 2টা রান তুমি যদি কোশ্চেন দিতে পারো, কোশ্চেনে 2টা রান দিতে পারো, এই মেথড মাইনা তোমার চান্স হয়ে গেছে ইনশাল্লাহ। এবার রান 3 হচ্ছে তোমার ফাইনাল খেলা। রান 3 হচ্ছে ভাই র্যাঙ্কের খেলা। এবার লাস্ট র্যাঙ্কে এসে তোমার যে লাস্ট রানে এসে তোমার যে কয়টা কোশ্চেন বাকি আছে ওটা খালি উত্তর দিবা, উত্তর করবা। বুঝতে পারছো? একদম ক্লিয়ার? আমি জানি আমাদের ভিডিওতে এখন অনেকগুলা ইম্পর্টেন্ট জিনিস বাকি আছে, আমি জানি যে টাইম ম্যানেজমেন্ট, বার্ন আউট, এগুলো অনেক কিছু জিনিস আছে, আমি এটা বলবো। কিন্তু এই জিনিসটা বুঝো যে যারা এই মেথডটা ফলো করতেছো, পারা জিনিস বা বিগত বছরের যে জিনিসগুলো, তোমাদের কিন্তু ঠকার জায়গা খুব কম। তোমার কিন্তু মানে এটা ইটস আ প্রসেস ভাই, ইটস আ প্রসেস। কে কত জানে ওটার উপরে না, কে কত টেকনিক জানে সেটার উপরে। আমরা পারা জিনিসের উপরে কাজ করি। আজকে চ্যানেলে দেখবে একটা ক্লাস আমরা পাবলিক করছি ইঞ্জিনিয়ারিংয়ের 1.5 ঘন্টায় ভেক্টর। সো আমরা কিন্তু এবার উদ্ভাসের উইকলিকে টার্গেট করে আগাচ্ছি। শুক্রবারের সকালের মধ্যে তুমি আমাদের ফিজিক্স ভেক্টরের ক্লাসটা, কেমিস্ট্রির হচ্ছে তোমার পরিমাণগত রসায়নের ক্লাসটা, উদ্ভাসে যেটা হবে, আর ম্যাথের হচ্ছে সরলরেখার ক্লাসটা, 3টা পেয়ে যাবা। তুমি যদি জাস্ট এই ক্লাসগুলো করে যাও, তোমার এই পারা জিনিস হয়ে যাবে। অর্থাৎ তোমার উদ্ভাসের কোশ্চেনে যেই নাম্বারটা পাইলে তোমার র্যাঙ্ক 500-র মধ্যে চলে আসবে, ওই কাজ তোমার এখানে অটো হয়ে গেছে। জাস্ট ওই 1.5 ঘন্টা করে ক্লাসগুলো করলে, ফিজিক্সের 1.5 ঘন্টা, ম্যাথের 1.5 ঘন্টা, কেমিস্ট্রির 1.5 ঘন্টা, ভার্সিটির ক্ষেত্রেও সেম, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও সেম। এবং 1.5 ঘন্টা মানে এমন না যে 1.5 ঘন্টার একটা রিটার্ন, 1.5 ঘন্টার একটা এমসিকিউ, এত প্যারা নাই। 1.5 ঘন্টার একটা ক্লাসের মধ্যে রিটার্নের আলাদা সেগমেন্ট পাবা, এমসিকিউর আলাদা সেগমেন্ট পাবা, টোটালটা যোগ করলে 1.5 ঘন্টা। এতটা কম্প্যাক্ট করা, সেগুলো ট্রাই আউট করে দেখতে পারো।
এবার আসো, আমরা এবার যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এখানে বেশি সময় আমি খাবো না, টাইম ম্যানেজমেন্টে বেশি সময় খাবো না। দেখো সিম্পল, তুমি যদি এরকম ক্যালকুলেট করো যে পার কোশ্চেনে আমি 3 মিনিট করে দেবো, রিটার্নের ক্ষেত্রে 3 মিনিট 1 সেকেন্ড হলে চলে যাব, তাহলে তুমি বোকা। কারণ আমি ডাটা তুলে দেখছি এই ম্যাথটা আমি পারতাম, সো আমার এটা পুরাটা করা উচিত না? যদি 1 মিনিটও বেশি লাগে করা উচিত। ভুল কোথায়? ভুল হচ্ছে ভাই পারা জিনিস কিন্তু এটা আমি সলভ করতেছি 15 মিনিট ধরে, এইটা হচ্ছে ভুল। কিন্তু 3 মিনিটের জায়গায় 4 মিনিট লাগতেছে, 5 মিনিট লাগতেছে, 5.5 মিনিট লাগতেছে, বাট তুমি বুঝতেছো এটা 100% নাম্বার পাবো, ছাড়া যাবে না, উত্তর দিতে হবে। কেন? লজিকটা কি? তুমি সিম্পল দেখো 3 মিনিট 3 আঙ্গুল জায়গা হিসাবটা কই থেকে আসছে? বইটা তোমাকে টাইম দেয় 3 ঘন্টা, মানে 180 মিনিট। 180 মিনিটে তুমি উত্তর করো কয়টা? 60টা কোশ্চেন। তার মানে একটা কোশ্চেনের জন্য তুমি সময় পাও 3 মিনিট। এখন খেয়াল করো, বইটার ফার্স্ট বইয়ে তো 60টা কোশ্চেন উত্তর করে না। বইটা যদি 50% চান্স হয়, যদি বইটা যদি 50% চান্স হয়, তাহলে তোমার চান্স পাওয়ার জন্য উত্তর করতে হবে কয়টা কোশ্চেন? 30টা কোশ্চেন। 30টা কোশ্চেন 180 মিনিট উত্তর করার জন্য কয় মিনিট টাইম লাগে? 6 মিনিট। তার মানে তোমার অ্যাকচুয়াল টাইম কিন্তু 3 মিনিট না, টাইমটাকে তুমি অ্যাভারেজে 4-5 মিনিট চিন্তা করতে পারো, কিন্তু মাথায় রাখবা 3 মিনিট। কেন? কারণ এমন কিছু কোশ্চেন আছে যে দেখা যাবে যে তোমার একটু সময় বেশি লাগতেছে, কিছুতে একটু কম লাগতেছে। সো লজিকটা হচ্ছে যেইটা পারি সেই কোশ্চেনে, যেইটা পারি সেই কোশ্চেনে আমার যেন কোনো ধরনের সিলি মিস্টেক না হয়, এইটাকে এনশোর করার জন্য তোমার যতটুকু টাইম লাগে ভাই নাও। কারণ তুমি এমনিতেও ফুল অ্যান্সার করার কোনো দরকার নেই, উইকলিতেও দরকার নেই, কোথাও দরকার নেই। উইকলিতে ফুল অ্যান্সার করার ট্রাই করে দেখো ভাই, 1 পেজে উল্টাইতে পারবা না, পিছনের কোশ্চেনে দেখা হবে না। সো ফুল অ্যান্সার করার দরকার নেই, আমি খেলবো রান মেথডে। এতক্ষণ কিসে সময় দিলাম আমরা সবাই মিলে ভিডিওতে এতক্ষণ কিসে টাইম দিলাম? রান মেথডে। সো পুরো তোমার অ্যান্সার করার দরকারই নেই ভাই। অ্যাডমিশন টেস্টে হচ্ছে স্কিপ করার খেলা, যে পোলা ফার্স্ট হয় বইটা ওইও ফার্স্ট হয় স্কিপ করা, মেইন স্কিলটা স্কিপ। যে যত দক্ষভাবে স্কিপ করতে পারবে সে তত বেশি নাম্বার ক্যারি করবে, যে যত উল্টাপাল্টা জায়গায় সময় নষ্ট করবে তার নাম্বার ক্যারি করার জায়গাটা চলে যাবে। সো সিলি মিস্টেক করা যাবে না। কেমনে? টাইম ম্যানেজমেন্টটা হাত দেয়। যে জিনিসটা পারি মেক শিওর করো ওইখানে যেন কখনো ভুল না হয়। বার্ন আউট নিয়ে একটা কথা আছে, এক্সাম হলে আমি একটু বলবো যে তুমি এক্সাম হলে মাঝে মাঝে মনে হবে মাথা থেকে সব কিছু চলে গেছে, বাট সেটা বলার আগে কত পেলে সেফ? উইকলি এক্সাম নিয়ে কথা বলতেছে, উদ্ভাসের কত পাইলে উইকলি এক্সামে সেফ নাম্বার। যেহেতু আমি ভিডিওতে সব কিছু কভার করতেছি বলে দেই, উইকলি এক্সামে তুমি যদি ভাই 60% নাম্বার রেজ করতে পারো, একদম কাগজে লিখে রাখো, তোমার র্যাঙ্ক 500-র আশপাশে চলে আসবে। উইকলিতে একটু বাড়ায় বলতেছি, বইটার ক্ষেত্রে 50%-এ তোমার চান্স হয়ে যাবে, কিন্তু উইকলি এক্সামে 60%, অর্থাৎ ধরো যাদের 230 নাম্বারের পরীক্ষা সেটার 60% কত হয় ক্যালকুলেট করে ওই অ্যারাউন্ড নাম্বার পাবা। সো 60% হচ্ছে তোমার টার্গেট। 60% পাইতে তোমার ঘাম ছুটে যাবে, কিন্তু যে মেথডগুলো বলতেছি ইজিলি পারবা। জাস্ট পারা জিনিস পারলেই 60% হয়ে যাবে। এবং তোমার মেন্টালিটি থাকবে প্রথম উইকলিতে অ্যাটলিস্ট যে আমি নতুন কিচ্ছু টাচ করবো না। আমি তোমাকে বললাম যে আমাদের ক্লাস সিস্টেম কীরকম, যা পড়াইছে যেটুকু আমি পারি এর বাইরে আমার কিছু তৈরি করা লাগবে না, ওইটুকুই করবো। এইটাই তোমার গোল, এইটাই তোমার টার্গেট। করে আসো ভাই, দেখবা র্যাঙ্ক 500-র মধ্যে। এরপরের লাইফ তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারবা। এতটা কনফিডেন্স ইনশাল্লাহ পাবা যে নেক্সট এক্সামে কি করতে হবে এটা তুমি নিজেই জানা যাবা। সো এটা নিয়ে তুমি আর প্যারা খাওয়ার কিছু নাই। সো এবার আসো ভাই, আমরা ছোট্ট একটা চিট কোড বলি। উইকলি এক্সামে আরেকটা চিট কোড আছে, আমি এটা ফলো করতে না করি। চিট কোডটা হচ্ছে কি, কেন ফলো করতে না করি বলি, তুমি যদি উদ্ভাসের উইকলি এক্সামের বিগত বছরের প্রশ্ন নিয়ে আসো, উদ্ভাসের বিগত বছরের উইকলি এক্সামের প্রশ্ন নিয়ে আসা সলভ করো মোটামুটি 10 বছর, তুমি দেখবা উইকলি এক্সামে কোশ্চেনই কমন পাওয়া যায়। কারণ ঘুরে ফিরে তাদের ডাটাবেস তো একটাই, ওইখান থেকেই তো রিপিট হয়। তবে এটা আমি করতে কেন না করি, কারণ তুমি দিন শেষে ওয়েটে পড়বা না। অর্থাৎ উদ্ভাস ইঞ্জিনিয়ারিং, মানে কি বলে এটা, উদ্ভাস ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, আচ্ছা উয়েট, আচ্ছা নাইস, আপনি যে খেয়াল নাই, তুমি তো ওয়েটে পড়বা না, তুমি পড়বা বুয়েটে, চুয়েটে, কুয়েটে, রুয়েটে, ঢাবি, জাবি, রাবি। সো এইখানে আমার বিগত বছর দেখে যাব, মানে হ্যাঁ কোশ্চেন ব্যাংক থেকে বিগত বছর দেখে যাও, বুয়েটের কোশ্চেন পুরানটা দেখে যাও, চুয়েটেরটা যাও, ঢাবিরটা যাও, বাট উদ্ভাসের বিগত বছর দেখতে যাও না। উদ্ভাসের 17 সালের উইকলিতে কি প্রশ্ন আসছে দ্যাট ডাজন্ট ম্যাটার ফর ইউ। সো ওই চিটকোডটা আমি ফলো করতে তোমাদেরকে না করবো, এটা একটা আত্মঘাতী জিনিস। এই আত্মঘাতী জিনিস তোমাকে এমন একটা র্যাঙ্ক দিবে যেটা তোমার কাছে মনে হবে অনেক কিছু পড়তেছে, বাট কিছুই পড়তেছে না। বিকজ উদ্ভাসের 16 সালের উইকলি কোশ্চেন দেখে তোমার লাভ নেই, তোমার দরকার 16 সালের বুয়েটের কোশ্চেনটা দেখা, যেটা উদ্ভাসের কোশ্চেন ব্যাংকেও দেওয়া আছে। বুঝছো? এবার আসো ভাই, বার্ন আউট হলে কি করবা? এক্সাম হলে মাঝে মাঝে এরকম হবে যে তোমার মাথায় একটা ফর্মুলা, একটা থিওরি কাজ করতেছে না, এবং এই জায়গায় তুমি একটু মাথায় রাখো, এই টাইমে তুমি কলম যত চলাবা, এমসিকিউ হইলে ওএমআর ফিল আপে ভুল করবা, একদম লিখে রাখো, রিটার্ন হইলেও তুমি ভুল করবা।
সো একদম প্রথম লাইন এটা একটু আলাদা করে বলা দরকার, বার্ন আউট। বার্ন আউট যদি হয় প্রথম লাইন হচ্ছে স্টপ এভরিথিং। এটা প্লিজ মাথায় রাখো। তুমি যদি মনে করো যে না ভাই আরেকটুখানি একটু লিখে ফেলি ভাই, ভুল করতেছো। 2 মিনিটও যদি তুমি চুপ করে বসে থাকো, 3 মিনিটও যদি বসে থাকো, দেন তুমি যদি সবকিছু নর্মাল করতে পারো, তুমি ওই 3 মিনিট লেখা যে কাজটা করবা তার থেকে বেটার আউটপুট পাবা। নিজের এক্সপিরিয়েন্স থেকে বললাম, বুয়েটের প্রিলি এক্সাম হইতো আমাদের 1 ঘন্টায় 100টা MCQ, 25 মিনিটের পরে আমার মাথা গেল ব্ল্যাঙ্ক হয়ে, কিচ্ছু কাজ করতেছে না। আমার বিগত এক্সপিরিয়েন্স আমার ছিল, আমি উইকলি এক্সামে এরকম সিমিলার প্রবলেম ফেস করছি। আমি আমার থিওরি অনুযায়ী জানি যে কিচ্ছু করা যাবে না, কলম রেখে দাও, ঠান্ডা মাথায় চুপ করে বসো, চোখটা বন্ধ করো, দীর্ঘ শ্বাস নিতে থাকো। আমাকে যারা ফলো করতে চাও, ওই ফাঁকা টাইমটাতে আয়াতুল কুরসি পড়া শুরু করো, পানি খাও, পসিবল হইলে জমজমের পানি থাকলে জমজমের পানি খাইতে পারো। ইট ওয়ার্কস টু আ লট অফ এক্সটেন্ট। ঠান্ডা মাথায় দীর্ঘ শ্বাস নিতে থাকো, ততক্ষণ নিতে থাকো, মানে কোনো প্যানিক করবে না, চিন্তা করবা যে আমি এক্সাম হলে নাই। ঘড়ির দিকে তাকাবা, 2 মিনিট, 2 মিনিট ইজ ফর ইউ ভাই, 2 মিনিট ইজ ফর ইউ, ফর আল্লাহ। ওনার কাছে তুমি চিন্তা করো, ওনার কাছে তুমি প্রার্থনা করো যেন সব কিছু নর্মাল হয়ে যায়। স্টপ এভরিথিং অ্যান্ড টেক ডিপ ব্রেথ, আয়াতুল কুরসি পড়ো, পানি খাও, ঠান্ডা মাথায়। এরপরে তুমি আবার ব্যাক আসো একদম কাম ওয়েতে। দীর্ঘ শ্বাসটা খুব ইম্পর্টেন্ট, ব্রিদিংটা আর কি, জোরে জোরে শ্বাস নেওয়াটা। তোমার দেখতে যেমনই লাগো এটা করতে হবে, লিখে কোনো লাভ হবে না। সো বার্ন আউটটা তোমাকে আগে থেকে আমি জানাই রাখলাম, এটা কিন্তু হবে। হুট করে দেখবা সহজ ফর্মুলায় মাথায় আসতেছে না, পুরো ব্ল্যাঙ্ক। ওই ক্ষেত্রে স্টপ এভরিথিং, ডোন্ট রাইট, মাথায় রেখো, স্টপ এভরিথিং। আবারও স্টপ এভরিথিং, ডোন্ট রাইট, টেক ডিপ ব্রেথ, আয়াতুল কুরসি পড়তে পারলে পড়বা, দেন পানি টানি খেয়ে আবার ব্যাক আসবা। 2 থেকে 3 মিনিটের একটা ব্রেক, 2 to 3 মিনিটস ব্রেক, ঠিক আছে? এই টাইমে কিচ্ছু লাগবে না ভাই। আচ্ছা, এবার বার্ন আউট গেল, এবার আসো ভাই কয়েকটা সিম্পল জিনিস বাকি আছে। চান্স ভার্সেস র্যাঙ্ক। দেখো, ফিজিক্স আর ম্যাথ, বুয়েটের ক্ষেত্রে এটা, ফিজিক্স আর ম্যাথ যারা ভালো পারে তাদের চান্স নিশ্চিত হয়ে যায়। আর একটা সাবজেক্ট আছে যেটাতে র্যাঙ্ক আগায়, সেটা হচ্ছে কেমিস্ট্রি। র্যাঙ্ক বাড়াবে তোমার কেমিস্ট্রি, চান্স পাবে তোমার ফিজিক্স ম্যাথ। উদ্ভাসের অনেক পুরাতন একটা কথা। আমরা এবার কেমিস্ট্রিতে এই কারণে তোমাদের জন্য আমি নিজের ক্লাসগুলো নিব আর কি, একদম শেষের দিকে রিয়াকশনের ক্লাস থাকবে, অর্থাৎ কী কী রিয়াকশন আসে, কী কী সংকেত আসে, সবগুলো মিলিয়ে করাবো। কারণ এইবার এখন কিন্তু বুয়েট এগুলো অনেক বেশি দেয়। বইটার দেখা যায় কেমিস্ট্রির 20টা কোশ্চেনের মধ্যে প্রায় 10টা কোশ্চেনে থাকে এই ধরনের রিয়াকশন ফিল আপ করো, সংকেত কি, এইটা। সো ওইটা ক্লিয়ার করে দেবো আমি নিজে আসা, আমার নিজস্ব নোট আছে, স্লাইড দিব, ওই রিয়াকশনের বাইরে ইনশাল্লাহ তোমার লাগবে না, কারণ আমি চাই তুমি র্যাঙ্কটাও ভালো আনো। সো কেমিস্ট্রি ইজ ফর র্যাঙ্ক, চান্স পাওয়াবে তোমাকে ফিজিক্স আর ম্যাথ, ঠিক আছে? এবার আসো প্যারেন্টসের সাথে কেমনে ডিল করব, এইটা উত্তর দেওয়ার আগে একটা জিনিস, এক্সপেকটেশন। তোমার নিজের উপরে অনেক হাই এক্সপেকটেশন থাকতে পারে এক্সাম দেওয়ার আগে, বাট একটা জিনিস তুমি মাথায় রাখবা, নিজের উপর এক্সপেকটেশন থাকাটা খারাপ না, বাট আমি তমুককে কাটায় দেখায় আসবো, এই এক্সপেকটেশনটা তোমাকে দুর্বল করে। তোমার পুরো এক্সপেকটেশনটা যদি এই জায়গাতে থাকে, ইউ ভার্সেস ইউতে থাকে, যে আমি নিজেকে কাটাবো, তাহলে এই জিনিসটা তোমাকে কখনোই হার্ম করবে না। আর নিজের স্বপ্নের পাহাড় বানানোর কোনো দরকার নাই। যেটা তুমি চিন্তা করো আল্লাহর কাছে এটা চাবা, উনার কাছে চাবা, মানুষকে বইলে বানানোর কোনো দরকার নাই, ওটা উনার কাছে চাবা, দেখবো ওই অনুযায়ী তুমি রেজাল্ট পাবা। লাস্ট লাইন, প্যারেন্টস, অর্থাৎ উইকলি এক্সামের পরে র্যাঙ্ক তো বাবা মার কাছে চলে যাবে। তো তখন কি করব? প্রথম কথা, বাপ মা আমাদের জীবনের সব থেকে মূল্যবান সম্পদ। তো তাদেরকে খুশি রাখার জন্য তোমার যদি মনে হয় র্যাঙ্কটা ভালো হলে তারা খুশি থাকবে, র্যাঙ্কটা ভালো করার সর্বোচ্চ চেষ্টা করো। এরপরেও যদি খারাপ হয়, বিশ্বাস করো, তুমি যদি সর্বোচ্চ পরিশ্রম করো, ভিডিওতে বলা প্রত্যেকটা লাইন ফলো আপ করো, ভিডিওটা তুমি যখন দেখতেছো, শুক্র শনিবার এই যে বন্ধটা আছে তোমার, যখনই দেখতেছো, শুক্রবার যখন দেখো, শনিবার যখন দেখো, এই টাইমটা যদি একটু কাজে লাগাইতে পারো, সর্বোচ্চটা দিয়ে তুমি যেই রেজাল্টই করবা না কেন, এরপরে তোমাকে বাসায় যদি তোমার বাপ মা পিটায়ও, বিশ্বাস করো আল্লাহ এটা তোমার ভালোর জন্য করতেছে। সো কিছু কিছু জিনিস আমার ভালোর জন্য হয়েছে, এইভাবে অ্যাকসেপ্ট করতে শেখো। এই ছিল ভিডিওটা। আমি চেষ্টা করছি উইকলি এক্সাম নিয়ে তোমার যত ধরনের প্রশ্ন ছিল কভার আপ করতে। তুমি যদি আমাকে বলো যে ভাই এই ভিডিওতে আমাকে একটা লাইন বলেন যেটা আমি আরেকবার দেখব, আমি তোমাকে বলবো ভাই জাস্ট এই সিম্পলি রান মেথডটা একবার দেখে আসো, কারণ এটা এতটাই ইম্পর্টেন্ট। আমাদের ইঞ্জিনিয়ারিং কম্প্যাক্ট ব্যাচ, ভার্সিটি কম্প্যাক্ট ব্যাচ সব কিছুর ডেসক্রিপশানে দেওয়া আছে, চলে যে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের প্রত্যেকটা কোর্সের ক্লাস কিন্তু শুক্রবারে আমরা অ্যাড করে দিচ্ছি, এই শুক্রবারেই। সো তোমাদের উইকলি এক্সামকে টার্গেট করেই আমরা এটাকে গুছাইছি।
স্লাইডও দেওয়া থাকবে। এগুলো করে গেলে তুমি 60%-এর মতো ইজিলি উত্তর করতে পারবা, এবং উদ্ভাসের উইকলিতে যে ছিল 60% প্রথম উইকলিতে পাবে, দ্যাট ইজ মোর দ্যান ইনাফ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, এইচএসসি 26 ব্যাচ, টাটা।